শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হব সহকর্মী সাবরিনার সঙ্গে। সাবরিনা, মামলা নিয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ইশরাত, আপনি যেমনটি জানেন যে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে 5ই আগস্ট যখন দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে যতগুলো মামলা আছে সবগুলো মামলাতেই কিন্তু তিনি হাইকোর্ট থেকে খালাস পেতে শুরু করেন এবং সেখানেই হচ্ছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি খালাস পান। কিন্তু 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ অন্য আসামিরা যারা আছে তারা কিন্তু হাইকোর্ট থেকে খালাস পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দুদকের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষ এই যে হাইকোর্ট থেকে যে খালাস দেওয়া হয় সেটির বিরুদ্ধে হচ্ছে তারা আপিল করেন, অর্থাৎ লিভ টু আপিল করেন এবং সেটিরই হচ্ছে শুনানি হয়েছিল এবং আদালত হচ্ছে 2 মার্চ শুনানির দিন ধার্য করেছিলেন এবং পরবর্তীতে হচ্ছে আমরা দেখেছি কালকেও শুনানি হয়েছে এবং আজকেও হচ্ছে শুনানির দিন ধার্য করা হয়েছিল। তো আজকে শুনানিতে যেটি হয়েছে যে যখন হচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবী অনিকার হক যখন শুনানিটি শুরু করেন এর পরবর্তীতে হচ্ছে বিচারপতি আশফাকুল ইসলাম নেতৃত্বাধীন বেঞ্চ এই যে দুর্নীতি খালেদা জিয়ার যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সেটি হচ্ছে খালাসের সেটি হচ্ছে বহাল রাখেন, অর্থাৎ হাইকোর্টের রায় এই আপিল বিভাগেও হচ্ছে বহাল রাখেন এবং পরবর্তীতে খালেদা জিয়ার যে আইনজীবী বা বিএনপি যারা আইনজীবী আছেন অর্থাৎ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আমিনুল ইসলাম এবং বদরুদ্দোজা বাদল যে কথাটি বলেছেন তারা বলেছেন যে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হচ্ছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছিল এবং অনেক পথ পাড়ি দিয়ে হচ্ছে তারা এই ন্যায় বিচারটি পেয়েছেন এবং বদরুদ্দোজা বাদল যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া যখন হচ্ছে এই মামলাগুলো সে সময় যারা হচ্ছে আইনজীবীরা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যে মামলাগুলো ফাইল হাতে নিয়েছেন এখন তারা পুরস্কৃত হচ্ছেন এবং পরবর্তীতে দুদকের আইনজীবীও হচ্ছে আমাদের সাথে কথা বলেন এবং দুদকের আইনজীবী যেটি জানিয়েছেন যে এই যে মামলাটি হলো সেই মামলাটির সময় হচ্ছে বেগম খালেদা জিয়া হচ্ছে তখনকার তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন এবং সে সময় তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসলে পাওয়া যায়নি এবং যারা এখানে সাক্ষী ছিলেন তারাও আসলে তাদের থেকে যে কোনো প্রমাণ আসবে সেটিও আসলে প্রমাণ হয়নি। অর্থাৎ এই কয়েকদিন ধরে হচ্ছে এই শুনানিতে এগুলোই হচ্ছে আইনজীবীরা বলেছেন এবং পরবর্তী দুদকের আইনজীবীরাও তাদের প্রেক্ষাপট তুলে ধরেছেন এবং সেইটির পরিপ্রেক্ষিতে আজকে হচ্ছে আপিল বিভাগ হচ্ছে বেগম খালেদা জিয়া সহ যারা আসামি ছিলেন এই হাইকোর্টের রায় অর্থাৎ হাইকোর্টের রায় যে খালাস ছিল সেটি হচ্ছে বহাল রেখে আজকেও খালাস দিয়েছে আপিল বিভাগ। এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী সাবরিনা। সাভার ও নারায়ণগঞ্জে বেড়েছে ইফতার সামগ্রী সহ নিত্য পণ্যের দাম। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন ও বিল্লাল হোসাইন। শুরুতেই যাচ্ছি সাভার ইমনের কাছে। ইমন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারে এবং এখানকার যে রোজার যে বাজারটি সেটি কিন্তু আমরা সকাল থেকে ঘুরে দেখেছি। তবে কিছু পণ্যের দাম এখনো পর্যায়ে সহনীয় থাকলেও কিন্তু অন্যান্য যে সমস্ত রোজার পণ্য রয়েছে সেগুলোর কিন্তু দাম আমরা সকাল থেকে ঘুরেই কিন্তু বেশি বৃদ্ধি দেখেছি। বিশেষ করে এই যে রোজাতে যেটা এখানে যত শিল্পাঞ্চল এখানকার মানুষ যে জিনিসগুলো একটু বেশি ক্রয় করে থাকে, বিশেষ করে ছোলা ডাবলি সেই জিনিসগুলো কিন্তু দেখেছি এগুলো কিন্তু আগের চেয়ে কিছুটা দামে কম রয়েছে। বিশেষ করে ছোলা রোজার আগে 120 টাকা কেজি বিক্রি হতো, সেটি এখন 100 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং ডাবলি বিক্রি হতো 65 টাকা কেজিতে, সেটি এখন 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কিন্তু অন্যান্য যে সমস্ত সামগ্রী রয়েছে সেগুলোর কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গুড়ের কেজি বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা প্রতি কেজি এবং মেশিনে ভাঙানো যে সমস্ত মুড়িগুলো রয়েছে সেগুলো আমরা খবর নিচ্ছিলাম, তারা যেটি বলছেন যে এখন তারা মেশিনে ভাঙানো
ভাঙানো মুড়ি বিক্রি করছে 80 থেকে 160 টাকা কেজি, এবং হাতে ভাজা যে মুড়িগুলো রয়েছে সেগুলো তারা বিক্রি করছে 200 টাকা কেজিতে। আর অন্যান্য বিষয় যেগুলো, ফলের বাজারে কিন্তু অনেকটাই চড়া, বিশেষ করে এটি কিন্তু একবারে সাধারণ মানুষের নাগালের বাহিরেই বলা চলে। এখানে প্রতি কেজি একবারে নিম্নমানের যে খেজুরটি রয়েছে, বাংলা খেজুর বলে, সেই খেজুরটি বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে, এবং খেজুরের কেজি যেটি ভালো মানের সেটি 1400 টাকা পর্যন্ত কিন্তু কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া নাশপাতি বিক্রি হচ্ছে 340 টাকা কেজিতে, বাঙ্গির পিস বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা করে। এছাড়া পেঁপে কেজি হিসেবে বিক্রি হচ্ছে এটি 150 টাকা কেজি, পেয়ারা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, এবং তরমুজ, যেটি প্রতি বছরই যে রমজান আসলে যে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয় তরমুজ কেজি দরে বিক্রি দিয়ে, এবারও কিন্তু সেটি হচ্ছে, তরমুজের কেজি বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। এছাড়া আঙুর ফল যেটি রয়েছে এটি সাদাটি 340 টাকা, এবং কালো যে আঙুর ফলটি রয়েছে সেটি 500 টাকা কেজি দরে কিন্তু দোকানিরা বিক্রি করছেন। পাশাপাশি আপেল যেটি রয়েছে, ফুজি আপেল যেটি লাল আকৃতি, সেটি 320 টাকা, এবং সবুজ আপেল যেটি সেটি 420 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা কথা বলছিলাম বেশ কয়েকজন ক্রেতার সাথে, তারা যেটি বলছেন যে এই যে রমজান আসলে যে সিন্ডিকেট গড়ে ওঠে, বিশেষ করে এই যে রোজার যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেই সমস্ত বিষয়, এদের বিরুদ্ধে কিন্তু মনিটরিং না থাকার কারণে, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে কিন্তু প্রতিনিয়ত এই যে রমজান আসলেই কিন্তু সিন্ডিকেট এই সমস্ত পণ্যের দামগুলো বাড়িয়ে দেয়। তাছাড়া এখানকার যেই অন্যান্য যে সমস্ত বিষয়গুলো, যে বাজার মনিটরিং বা প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া, সেটি কিন্তু এই যে আজকে দ্বিতীয় রমজান চলছে, আমরা কিন্তু সেই বিষয়টি এখনো লক্ষ্য করিনি। এই অবস্থাতেই কিন্তু চলছে সাভারের এখানকার যে বাজার পরিস্থিতি সেটি, এবং এখানকে যেহেতু নিম্ন আয়ের মানুষের বসবাস, তাই তারা বলছে যে অতি দ্রুত যেন এই রমজান উপলক্ষে হলেও যেন এটির ব্যবস্থা প্রশাসন নেয় এবং যেন বাজার পরিস্থিতিটি স্বাভাবিক রাখে। তো এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী বিল্লাল। নারায়ণগঞ্জে এই যে মাহে রমজানের দ্বিতীয় দিন রয়েছে, এই দ্বিতীয় দিনেও কিন্তু আসলে যে পণ্যের দাম, অর্থাৎ মাহে রমজানে যেসব পণ্য আমাদের নারায়ণগঞ্জের যে বাজার, এই বাজারে আসলে জিনিসপত্রের দাম কিন্তু এখন পর্যন্ত আজকে মাহে রমজানের দ্বিতীয় দিনও বাড়তি দরেই বিক্রি হচ্ছে। এমন খেজুর থেকে শুরু করে ছোলা সবকিছুতেই 2 থেকে 5 টাকা কিন্তু বেশি। বিশেষ করে আজকে এই যে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় বাজার, যেটি দিগুবাবুর বাজারে আমরা আছি, এই বাজারে তেলের অনেকটা সংকট দেখা দিয়েছে। যেই তেল 173 টাকা বিক্রির কথা, সেই তেল কিন্তু 200 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে না। তো বলা যায় যে সবকিছুর দামে কিন্তু আজকে নারায়ণগঞ্জের বাজারে ঊর্ধ্বমুখী চলছে। তো এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ। ইশরাত, আপনাদেরকে ধন্যবাদ। সাভার ও নারায়ণগঞ্জ থেকে বাজার পরিস্থিতি ও নিত্য পণ্যের দাম নিয়ে বলছিলেন সহকর্মী দেওয়ান ইবন এবং বিলাল হোসেন। সরকার নির্ধারিত সময়ের মধ্যে ময়মনসিংহে 1 ছটা আমন ধানও সংগ্রহ হয়নি। আতপ ও সিদ্ধ চাল কিছুটা সংগ্রহ হলেও চুক্তি অনুযায়ী টার্গেট পূরণ হয়নি। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কি কারণে নির্ধারিত সময়ে ধান ও চাল সংগ্রহ করা সম্ভব হয়নি, বিস্তারিত জানাবেন। সরকার নির্ধারণকৃত যে মূল্য নির্ধারণ করা হয়েছিল ধান এবং চালের, সেই মূল্য অনুযায়ী কিন্তু বাহিরে কৃষকরা বেশি দামে ধান চাল তারা বিক্রি করার কারণে কিন্তু সরকারি গুদামে যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সেদ্ধ চাল এবং ধান কিন্তু সংগ্রহ করতে পারেনি। সেই বিষয়টি হচ্ছে অন্যতম কারণ। অর্থাৎ আপনাকে একটু বিষয় বলে রাখি যে ময়মনসিংহ জেলায় কিন্তু এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেদ্ধ চালের 30,000 মেট্রিক টন। এর মধ্যে আমরা দেখেছি যে সিদ্ধ চাল কিন্তু সংগ্রহ করা হয়েছে 18,000 মেট্রিক টন। এছাড়াও আতপ চালের সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 2300 মেট্রিক টন, সেখানে কিন্তু 1100 মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। একবারে ধানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি 16,000 মেট্রিক টন ধান কিন্তু লক্ষ্যমাত্রা ছিল। অর্থাৎ সেই 16,000 মেট্রিক টন ধানের মধ্যে কিন্তু 1 ছটাক ধানও কিন্তু এখনো পর্যন্ত সংগ্রহ করা যায়নি। অর্থাৎ গত 17 নভেম্বর থেকে এই কার্যক্রম শুরু হয়ে কিন্তু 28 ফেব্রুয়ারি এই সরকারিভাবে ধান চাল ক্রয়ের যে সময়সীমা ছিল এর মধ্যে কিন্তু 1 ছটাক ধানও তারা ক্রয় করতে পারেনি। অর্থাৎ ধানের মূল্য নির্ধারণ করা হয়েছিল কেজি প্রতি 33 টাকা এবং চালের দাম নির্ধারণ করা হয়েছিল 47 টাকা কিন্তু প্রতি কেজিতে। এবং সাধারণ কৃষক যারা রয়েছেন তারা বলছেন যে উৎপাদন খরচের তুলনায় কিন্তু তাদের যে সরকার নির্ধারিত ধানের যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটি কিন্তু অনেকটাই কম কিন্তু
সেই বিষয়টি তারা বলছিলেন। সেই জন্যই কিন্তু সরকারি গুদামে তারা ধান দিতে অনীহা প্রকাশ করেছেন, যার কারণে কিন্তু এই গুদামগুলোতে কিন্তু ধান সংগ্রহ করতে পারেনি কর্মকর্তারা, সেই বিষয়টি বলছিলেন। এবং তারা অনেকেই কিন্তু দায়ী করছেন, কৃষি কর্মকর্তাদের দায়ী করছেন, এবং তারা বলছেন যে সরকার যে জরিপ নেয় প্রতি বছর ধান চাল সংগ্রহের পূর্বে, সেই জরিপ কিন্তু কৃষি কর্মকর্তারা দিয়ে থাকেন, এবং তাদের সেই জরিপের কারণেই কিন্তু ধানের যে মূল্য নির্ধারণ করেছিল গত বছর সরকার, সেটি কিন্তু অনেকটাই কম ছিল, এবং চালের মূল্য নির্ধারণ ক্ষেত্রে কিন্তু একই সমস্যা হয়েছে, যার কারণে কিন্তু সরকারের গুদামগুলোতে কিন্তু ধান চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ হয়নি। এবং এই নিয়ে কিন্তু সাধারণ যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে খাদ্য ঘাটতির সম্ভাবনা রয়েছে, যদিও খাদ্য কর্মকর্তারা বলছেন যে দেশের বাহির থেকে কিন্তু অনেক চাল কিন্তু আমদানি করা হচ্ছে, সেই খাদ্য ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেই বিষয়টি কিন্তু খাদ্য কর্মকর্তারা বলছিলেন। যদিও আমরা দেখেছি প্রতি বছর হাক ডাকে কিন্তু ধান চাল সংগ্রহ করা গেলেও কিন্তু এবছর সেটি অনেকটাই ভিন্ন। এবং কৃষক যারা রয়েছেন, কৃষকরা বলছেন যে সরকার কিন্তু সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আগামীতে ধান চাল ক্রয়ে যেন তাদের লক্ষ্যমাত্রা যে হারে নির্ধারণ করা হয়, সেই লক্ষ্যে যেন দামটা একটু বেশি নির্ধারণ করে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং অনেক কৃষক বলছেন যে সরকারি গুদামে তাদের ধান দিতে কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়তে হয়, অর্থাৎ যে জায়গায় গুদামগুলো রয়েছে সেই জায়গায় থেকে তাদের যে ফসল উৎপাদন হয় 25 থেকে 30 কিলোমিটার দূরে, অনেক সময় তারা কিন্তু সেই গুদামে ধান নিয়ে আসেন, এবং ধান নিয়ে আসার পর ময়েশ্চার না হওয়ার কারণে কিন্তু অনেক কৃষক অনেক সময় আবার তাদের সেই ধানগুলো ফেরত নিয়ে যেতে হয়। এই যে একটি ভোগান্তি, সেই ভোগান্তির কারণেও কিন্তু অনেক কৃষক ধান দিতে পারেনি, অর্থাৎ সেই ভোগান্তি বড় বিষয় নয়। সরকার নির্ধারিত যে মূল্য সেটি 33 টাকা কেজি হয়, এবছর কিন্তু ধান দেওয়া সম্ভব হয়নি, এবং কৃষকরা বলছেন যে তাদের ধান উৎপাদন করতে কিন্তু আরো অনেক খরচ বেশি হচ্ছে, এবং ধান উৎপাদনে কিন্তু তাদের যে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, সব মিলিয়ে বলা যায় যে উৎপাদন খরচ কিন্তু কোনোভাবেই উঠছে না, অর্থাৎ সরকার নির্ধারিত দামে। সেই জন্য কিন্তু গুদামগুলো একেবারেই ধান শূন্য হয়ে পড়েছে, এবং ময়মনসিংহের 13টি উপজেলায় কিন্তু কোনো গুদামেই কিন্তু ধান কিনতে পারেনি, এবং চালের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী কিন্তু তারা চালও কিন্তু ক্রয় করতে পারেনি। এবং এই বিষয়টি নিয়ে অর্থাৎ আমরা মিলারদের সঙ্গে কথা বলেছিলাম, মিলাররা কিন্তু সরকারি গুদামে কিন্তু তারা চাল দিয়ে থাকেন, অর্থাৎ 229টি মিল কিন্তু রয়েছে ময়মনসিংহ জেলায়, সেখান থেকে কিন্তু 178টি মিলার কিন্তু এবছর তাদের সঙ্গে চুক্তি করেছেন, সরকারি চুক্তি করেছিলেন, সেই চুক্তি অনুযায়ী কিন্তু মিলাররাও কিন্তু চাল কিন্তু তারা গুদামে দিতে পারেনি। অর্থাৎ মিলাররা বলছেন যে সরকারের যে মূল্য নির্ধারণ করেছেন চালের, সেই মূল্য অনুযায়ী কিন্তু তারা যদি সরকারকে চাল তারা যে পরিমাণ দিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনেক ক্ষতি হয়েছে এবং লোকসান হয়েছে, এবং শুধুমাত্র লাইসেন্স টিকিয়ে রাখার জন্য কিন্তু মিলাররা সরকারি গুদামে বাধ্য হয়েছেন চাল দিতে, এবং তারা কিন্তু অনেকটাই লোকসানের মধ্যে পড়ে কিন্তু তারা দিয়েছেন। আমরা একজন মিলার রয়েছেন খলিলুর রহমান, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে তার সঙ্গে কিন্তু সরকারের চুক্তি হয়েছিল 345 মেট্রিক টন চাল দেওয়ার, তিনি কিন্তু সেই ক্ষেত্রে 60 মেট্রিক টন চাল কিন্তু দিয়েছেন, এবং 60 মেট্রিক টন চাল দিতে গিয়ে কিন্তু তার প্রতি ট্রাকে কিন্তু তার লোকসান হয়েছে প্রায় 50 থেকে 60 হাজার টাকা। কিন্তু এতে করে মিলাররাও কিন্তু বিপাকের মধ্যে রয়েছেন, এবং তারা বলছেন যারা চুক্তি করেছেন সেই চুক্তি অনুযায়ী কিন্তু তারা চাল কিন্তু সম্পূর্ণভাবে দিতে পারেননি, এবং মিলাররা বলছেন যে তারা অনেকেই কিন্তু লোকসানের মধ্যে পড়েছেন, এবং আগামীতে সরকার যেন সেই বিষয়গুলো বিবেচনা নিয়ে ধান চালের মূল্য নির্ধারণ করে সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সরকার নির্ধারিত সময়ের মধ্যে ময়মনসিংহে আমন ধান সংগ্রহ সম্ভব হয়নি, কি কারণে, কেন, এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। সারা দেশের ন্যায় নোয়াখালীতে চলছে অপারেশন ডেভিল হান্ট। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে জানাবেন?
সাথে আপনি যেমনটি বলছিলেন যে সারা বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট চলছে, তো এরই অংশ হিসেবে তো গত 22 দিন নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছে যৌথ বাহিনী। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি নোয়াখালী পুলিশ সুপার কার্যালয় এবং নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের মধ্যভাগ আমি দাঁড়িয়ে আছি। তো গত 24 ঘন্টায় নোয়াখালীর পুলিশ সুপার অফিস সূত্রে যেটি জানতে পারিছি যে গত 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে যৌথ বাহিনী 9 জনকে গ্রেপ্তার করেছে 9টি উপজেলায়, আর গত 22 দিনে নোয়াখালীতে মোট গ্রেপ্তার হয়েছে 164 জন। তবে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী 9টি উপজেলার মধ্যে বিগত সময়ে বিশেষ করে 3টি বা 4টি উপজেলা খুবই সন্ত্রাসীদের অভয় আরণ্য ছিল। সেগুলো হচ্ছে হাতিয়া উপজেলা, বেগমগঞ্জ উপজেলা, কোম্পানিগঞ্জ উপজেলা। তো আপনাকে যদি কোম্পানিগঞ্জ উপজেলা সম্পর্কে বলতে চাই, সেটি হচ্ছে যে গত যে 16টি বছর নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই যে আব্দুল কাদের মির্জা বসুয়ার পৌরসভার সাবেক মেয়র, তিনি সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলেন। তিনি সেখানে হেলমেট বাহিনী এবং কিশোর গ্যাং সৃষ্টি করে তার একক আধিপত্য বিস্তার করে রেখেছিলেন। কিন্তু যে সুশীল সমাজ বলছে যে সেই কোম্পানিগঞ্জে এখনো কিন্তু হেলমেট বাহিনী এবং কিশোর গ্যাং বাহিনীর যেসব যে প্রধানরা ছিল বা যে কাদের মির্জা সেকেন্ড হ্যান্ড কমান্ড ছিল, তারা কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি। ফলে যে জনমনে এখনো কিন্তু শঙ্কা বিরাজ করছে কোম্পানিগঞ্জ উপজেলা। অন্যদিকে যদি হাতিয়া উপজেলার কথা বলি, সেখানে যে মোহাম্মদ আলী এমপির নেতৃত্বে যে বনদস্যু এবং জলদস্যু বাহিনী যে তাসের রাজত্ব সৃষ্টি করেছিল, সেটি কিন্তু এখনো নদীতে এবং বিশেষ করে বঙ্গোপসাগরের মেঘনার অববাহিকে সেটি কিন্তু এখনো কিন্তু বহমান রয়েছে, যেটি কোস্টগার্ড এবং নৌবাহিনী কিন্তু তেমন একটি নির্মূল করতে পারেনি। তো এই অপারেশন ডেভিল হান্টে কিন্তু যে হাতিয়াতে সুশীল সমাজ মনে করেছিল যে একটি পরিবর্তন আসবে, কিন্তু সেই পরিবর্তন তারা আশানুরূপভাবে দেখতে পাননি। অপরদিকে যে বেগমগঞ্জ উপজেলা কিন্তু গত 16টি বছর যে একটি যে অপরাধীদের বাসা যে সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল, সেটি কিন্তু যে অপারেশন ডেভিল হান্টে কিন্তু সেসব সন্ত্রাসী বা অস্ত্রধারীরা কিন্তু গ্রেপ্তার না হওয়ায় জনমনে একটি শঙ্কা বিরাজ করছে। আর বেগমগঞ্জ উপজেলার সম্প্রতি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু যে একটু অবনতি লক্ষ্য করা গেছে, সেখানে যে খুন, সন্ত্রাস, চুরি, ডাকাতি একটু বেড়েছে বলে আমরা সুশীল সমাজ সূত্রে জানতে পেরেছি। অন্যদিকে যে জেলার কিছু আমি এখন কথা বলতে চেষ্টা করব যে কিছু জনসাধারণের সাথে তাদের কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে নোয়াখালী আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন বিরাজ করছে বলে আপনি মনে করেন? নোয়াখালী আইন শৃঙ্খলা পরিস্থিতি থমথমে অবস্থা। রাত হলে মানুষ চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ভয়ে থাকে। রিসেন্টলি একটা ঘটনা ঘটছে যে আপনার একটা মহিলাকে 60 বছরের ঊর্ধ্বে একটা মহিলাকে কুপিয়ে হত্যা করছে চোরে, বুঝছেন? এটা হচ্ছে আপনার বিনোদপুরে। তারপর আর সোশ্যাল মিডিয়ায় গতকালকে আমি একটা ভিডিও দেখলাম যে ডাকাত ধরছে এক জায়গায়। হ্যাঁ, বুঝছেন? তো সব মিলিয়ে মানুষ খুবই শঙ্কার ভিতরে তাদের জানমাল নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আর এ পর্যায়ে আমি সরকারের প্রতি অনুরোধ করব যে দ্রুত যেন প্রশাসন এগুলা দেখে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে যে তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে গত কিছুদিন আগে নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে রাত 8টার সময় একজন বয়োবৃদ্ধ মহিলাকে চুরি করতে গিয়ে চিনে ফেলায় চোররা যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একটি উদাহরণ তিনি জানিয়েছেন। তো এই অসংখ্য উদাহরণ নোয়াখালী কিন্তু 9টি উপজেলায় রয়েছে। তিনি একই সাথে প্রশাসনের প্রতি, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন যে বিশেষ করে চুরি, ডাকাতি এবং অপহরণ এবং দর্শন রোধে যে যৌথ বাহিনী যে কার্যকর একটি পদক্ষেপ নেবে এবং এসব বন্ধ প্রকল্পে যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী একসাথে কাজ করে যে এসব বন্ধের কার্যকর একটি পদক্ষেপ নেবে। তো হচ্ছে নোয়াখালী থেকে অপারেশন ডেভিল হান্ট আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম নিয়ে বলছিলেন সহকর্মী মাওলা সুজন। ধন্যবাদ ইশরাত। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা হচ্ছে খঞ্জনপুর ময়লার ভাগাড়ে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এই ভাগাড়টি শুরু হয়েছিল 2004 থেকে 5 সালের দিকে। তো একটা বিষয় জানিয়ে রাখি, তৎকালীন যে মেয়র ছিল এবং পৌর পরিষদ ছিল, তারা কিন্তু এখানে এই ময়লার ভাগাড়টি এর চারিদিকে কিন্তু আপনি আবাসিক এলাকা, এবং এটা আপনাকে জানিয়ে রাখি যে এটা জয়পুরহাট এবং রাজশাহী, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জের যে আঞ্চলিক যে সড়ক আছে আমাদের, সেই আঞ্চলিক সড়কটি এটি, তার পাশেই কিন্তু খঞ্জনপুরের শহরের একদম সন্নিকটে। তো এখানে জয়পুরহাট পৌরসভার এই ভাগাড়টি এখন প্রথমে ল্যান্ডফিল করা হয়েছিল। এই ল্যান্ডফিলটি এখানে জৈব ল্যান্ডফিল যে প্রজেক্ট, জৈব সার
তৈরি করার কথা বলে এখানে কিন্তু জমিগুলো সে সময় অধিগ্রহণ করেছিল বা পৌর কর্তৃপক্ষ কিনেছিল। তো এটা যেটা পৌর কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন। তারপরে কিন্তু এই যে এই ল্যান্ডফিলটি আর কিন্তু এই কোনো আলোর মুখ দেখেনি। তার পরবর্তী সময় এখানে এই স্থাপনা, এই যে ভাগাড়ের পাশেই সেখানে কিন্তু শেড স্থাপনা, তারপরে যন্ত্রাংশ এগুলো কিন্তু ছিল, কিন্তু সেগুলো কিন্তু সব এখান থেকে প্রায় যন্ত্রাংশগুলো নেই, শুধুমাত্র কয়েকটি স্থাপনা পড়ে আছে আর শেডটি পড়ে আছে। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের 19 সালে আধুনিক পয়ঃবর্জ্য শোধনাগার এবং ল্যান্ডফিল একটি চালু করা নির্মাণ করা হয়েছে, সেটি কিন্তু এখনো সেভাবে দৃশ্যমান চালু হয়নি। 19 সালে কিন্তু সেটা সেই প্রজেক্ট থেকে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। সেটি কিন্তু করই কাদিপুর এলাকা, সদর উপজেলার করই কাদিপুর এলাকা পৌরসভার পাশেই। তো সেটিও কিন্তু চালু হয়নি। আর এইটা কিন্তু অপরিকল্পিত ভাবে এখানে কিন্তু রাস্তার ধারে এই প্রতিদিনের হাসপাতালের, ক্লিনিকের, শহরের যত রকমের ময়লা বর্জ্য সেগুলো কিন্তু এখানে প্রতিদিনই ফেলানো হচ্ছে। তো এতে কিন্তু আশপাশের যে জনজীবন একদম অতিষ্ঠ হয়ে গেছে। পাশে কিন্তু কয়েকটি সরকারি বেসরকারি অফিস আছে, এখানে কিন্তু এনডিসি একটা ফাউন্ডেশন আছে, তা ভূ তত্ত্ব যে এখানে জরিপ গবেষণাগার আছে, পাশে আর একটা রেশম বোর্ড আছে। এবং এলাকাবাসী যেটি জানিয়েছেন যে এখানে এখন এই ভাগাড়টি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তো আমি একটা বিষয় জানতে চাই এখানকার একজন নাগরিকের সাথে, আপনি তো এই এলাকার বাসিন্দা, আপনাদের কি রকম সমস্যা হচ্ছে? এটা অতিরিক্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে আমরা এই কষ্ট ভোগ করতেছি। এখানে ময়লা গুলা আমাদের তরকারি, রান্না বান্না বিভিন্ন জায়গায় লেজা ফেলতেছে এবং দুর্গন্ধে স্থানীয় আমাদের যে আত্মীয় স্বজনরা আসে, এরা এসে খুব কষ্ট ফিল করে এবং আসতে চায় না। এবং আমাদের মেয়েদেরকে বিয়ে শাদী দেওয়ার ক্ষেত্রেও এটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং এটা যে ময়লা এলাকা, এটা একটা প্রচার হয়ে যাচ্ছে যে ময়লার এলাকায় বাড়ি, ওখানে আমরা মেয়ে বিয়ে দেবো না, ওখানে আমরা বেড়াতে যাবো না, এইরকম একটা পরিস্থিতিতে আমরা চলমান। এবং এই ময়লা কিন্তু পড়তেছে এখন পর্যন্ত। এবং কুকুর, শিয়াল, কাক এবং অন্যান্য পাখি এগুলো সব আসতেছে এবং খাচ্ছে, বিভিন্ন জায়গায় নোংরা ছড়াইতেছে এবং রোগ বালাই ছড়াইতেছে। এবং কুকুর, শিয়াল কিন্তু এখান থেকে ময়লা খেয়ে তারা রোগাক্রান্ত হচ্ছে এবং মানুষকে যায় কামড়াইতেছে। হ্যাঁ, আশপাশে কয়েকজনকে কামড়াইছে। তো এইভাবে আমরা তো বিভিন্নভাবে আমরা তুলে ধরেছি সংবাদ মাধ্যমে, কিন্তু সেটা কোনো প্রতিকার হয়নি এখন পর্যন্ত। এটা চলমান রেখেছে এবং আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি। এটা যদি তুলে নিয়ে যাওয়া হয় তাহলে আমরা এলাকাবাসী শান্তি পাবো। ধন্যবাদ আপনাকে। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই ল্যান্ডফিলটা চালু না হয়ে কিন্তু তারপরে 19 সালে এই আপনাদের করই কাদিপুর যে আপনার পয়ঃবর্জ্য শোধনাগার আধুনিক 7 কোটি টাকা ব্যয়ে এখানে কিন্তু নির্মাণ করা হলো। এইটা স্থানান্তর করে এই ভাগাড়টি অর্থাৎ ময়লাগুলো কিন্তু সেখানে নিয়ে যে কাজ করার যে ওখানে পরিশোধন করে তারা কিন্তু একটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সেখানে কিন্তু আধুনিক করা কথা রয়েছে, কিন্তু এখনো কিন্তু চালু হয়নি। সবচেয়ে কষ্টের বিষয় শুধু এই এলাকার যে নাগরিকরা যেটি জানিয়েছেন যে তারা পৌরসভাতে বারবার কিন্তু তারা অভিযোগ করেছেন, কিন্তু অভিযোগের কিন্তু আপনার কোনো সুরাহা পায় না। এবং এটার যে একটা সমাধান হবে এটি কিন্তু এখানকার নাগরিকেরা যেটি জানিয়েছেন কোনো সমাধান পায় না। এবং তারা শুধু আশ্বাসই দেয় যে এই অল্প কিছুদিনের মধ্যে আমাদের সেখানে নিয়ে যাবে, অল্প কিছুদিনের মধ্যে এখান থেকে স্থানান্তর হবে। তো সর্বোপরি বলা যায় যে এখানে সাধারণ মানুষ, যে শিশুরা এবং খেলাধুলা করতে পারে না, আশপাশের যে মানুষরা এখানে বিয়ে শাদী বা এখানে যে আত্মীয় স্বজন আসতে চায় না, এটা একটা ময়লা। আপনি দেখেন যে এটা কিন্তু চারিদিকে আবাসিক এলাকা। এখানে কিন্তু পাশে রাস্তার সাধারণ যে এখানে পাহাড়পুর বৌদ্ধ বিহার আছে নওগাঁর, সেখানে কিন্তু নওগাঁর বৌদ্ধ বিহারে কিন্তু এখানে বিভিন্ন পর্যটক আসে দেশ বিদেশ থেকে। তো সেই পর্যটক কিন্তু এসে কিন্তু চরমভাবে একটা দুর্গন্ধ ময়লার মধ্যেই কিন্তু এখানে চলাচল করতে হয়। পাশাপাশি এলাকাবাসীদের চরম রকমের সমস্যা হচ্ছে। তবে আশ্বাস নয়, পৌর কর্তৃপক্ষের কাছে যেটি জানিয়েছেন যে যত দ্রুত সময় এখান থেকে এই আধুনিক ল্যান্ডফিল যেটা করই কাদিপুর করা হয়েছে সেখানে যেন স্থানান্তর করা হয়, এটি দাবি জানিয়েছেন এখানকার এলাকাবাসীরা। আমি এখন স্টুডিওতে ইস্টাতের কাছে চলে যাচ্ছি। এই ছিল জয়পুরহাটের ময়লার ভাগাড় থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন আজ। রমজানে কৃষকদের কথা জানাতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জামাল বাদশা। যুক্ত হব তার সঙ্গে। বাদশা, কৃষকদের মাঝে রমজানের আমেজ কেমন দেখছেন জানাবেন।
কাল কিন্তু প্রথম রমজান গিয়েছে এবং পবিত্র রমজান মাসের আজকে দ্বিতীয় দিন চলছে এবং রমজান মাসের আমেজ শুরু হলেও অর্থাৎ রমজান মাস শুরু হলেও কিন্তু আজকে দ্বিতীয় দিন গেলেও কৃষকদের ক্ষেত্রে কিন্তু এটি একেবারেই ভিন্ন। অর্থাৎ তারা যে নিয়মিত মাঠে কাজ করেন সেই কাজটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন এবং যারা বিশেষ করে শ্রমজীবী মানুষজন রয়েছেন মাঠে একেবারে প্রান্তিক মানুষ রয়েছে কাজ করার চেষ্টা করছে। আর একটি বিষয় হচ্ছে যারা ব্যাটারি চালিত অটোরিকশা চালায় আমরা তাদের সাথে কথা বলেছি এবং যারা প্যাডেল চালিত অটোরিকশা চালায় তাদের সাথে কথা বলেছি এবং বিশেষ করে যারা কৃষক পর্যায়ে একেবারে মাঠে কাজ করে তারাও কিন্তু এই পবিত্র রমজান মাসে গতকালকেও কাজ করেছে এবং আজকেও কিন্তু আমরা দেখেছি বর্তমানে আলু ঘরে তোলার সিজন চলমান রয়েছে। অর্থাৎ এই মৌসুমে কিন্তু কৃষকরা আলু সহ যে মৌসুমী ফসলগুলো রয়েছে সেগুলো চাষাবাদ করার পরে ঘরে তোলে। আমরা একজন কৃষকের সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু জানাবেন যে রমজান শুরু হয়েছে আজকে দ্বিতীয় রমজান, এই দ্বিতীয় রমজানেও রোজা রেখে কৃষকরা মাঠে কাজ করছে, কেমন লাগছে কৃষকদের আসলে সব মিলিয়ে একটু যদি বলতেন। কৃষকদের এই রোজার মাসে কাজ করাটা খুব পরিশ্রমের কাজ। সারাদিন রোজা থাকার পর শরীর ক্লান্তি থাকে, কাজ করতেছে পেটের দায়ে করতেছে কাজ। কৃষকের তো আলুর বাজার ভালো না, তারপরেও এখন আমরা লোক নিয়ে কাজ করার লাগে করতেছি, সবাই করতেছে। অভাবের জন্য পড়লে যেটা হয় সেটা আর কি আমরা সবাই সম্মিলিতভাবে কৃষক শ্রমিক সবাই মিলে আমরা আলুটা ঘরে তোলার জন্য আর কি সবাইকে সহযোগিতা করতেছি, দিন মজুর নিয়ে কাজ করতেছি। এইভাবে আমাদের আর কি বর্তমান যাচ্ছে দিনের। ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে যদি বলতে চাই যে কৃষকের ক্ষেত্রে কিন্তু রমজান বা বিভিন্ন ধরনের যে উৎসব সবকিছু যথা নিয়মে পালন করলেও যে দৈনন্দিন যে কাজ রয়েছে তারা কিন্তু সেটি সম্পূর্ণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। বরাবরের ন্যায় কিন্তু এই রমজান পবিত্র রমজান শুরু হওয়ার পরে গতকালকেও আমরা মাঠ ঘুরে দেখেছি এবং আজকে সকাল থেকে বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখেছি, মাঠে কিন্তু কৃষকরা কাজ করছেন। এছাড়া শ্রমজীবী যারা নির্মাণ শ্রমিকের সাথে জড়িত রয়েছেন, প্যাডেল চালিত রিক্সা চালক রয়েছেন, তারা কিন্তু জীবিকার তাগিদে তারা কিন্তু বের হয়েছেন। তবে ধর্মপ্রাণ মুসলমান মানুষ যারা রয়েছেন তারা কিন্তু কষ্ট হলেও এই রমজান মাসে কাজ যতই কষ্ট হোক শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে তারা কিন্তু এই রমজান পালনে সিয়াম সাধনের ক্ষেত্রে কিন্তু তারা অটল রয়েছেন অনেকেই। আরেকটি বিষয় হচ্ছে যে লালমনিরহাটের 90% মানুষ কিন্তু কৃষিকাজে নিয়োজিত এবং অধিকাংশ মানুষই কিন্তু শ্রমজীবী। তারা এবং এদের অধিকাংশই কিন্তু মুসলিম এবং ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন তারা সকলেই কিন্তু রমজান মাস শুরুর পর থেকেই তারা সিয়াম সাধনায় যুক্ত হয়েছেন এবং আজকে দ্বিতীয় রমজান চলমান রয়েছে। এই ছিল লালমনিরহাট থেকে রমজানের দ্বিতীয় রমজানের লালমনিরহাট থেকে সর্বশেষ খবর। ইশরাত, ধন্যবাদ আপনাকে। একই বিষয় জানতে আমরা চলে যাব জামালপুরে এবং সেখানে আছে সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। হৃদয়, আপনার কাছেও একই জিনিস জানতে চাইবো যে কৃষকরা কি বলছেন এবং কৃষকদের মাঝে রমজানের আমেজ কেমন দেখছেন? জি, আসলে যেটি বলছিলেন, আসলে রমজান মাস উপলক্ষে প্রচুর রোদ, এই রোদের ভিতরেও কিন্তু আমরা দেখেছি যে যারা এই কৃষক যারা রয়েছে এবং কিষানি যারা রয়েছে তারা কিন্তু রোজা রেখে এই প্রখর রোদের মধ্যে তারা কাজ করছে। আমরা এখানে এসে তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে মূলত এই যারা নিম্ন শ্রেণীর যারা কৃষক রয়েছে তারা কিন্তু খেটে খাওয়া মানুষ, তাদের আয় কিন্তু একেবারেই সীমিত এবং এই সীমিত আয় নিয়ে তারা আমরা যেটি বলেছে যে 1 মন মরিচ বিক্রি হলে তারা যেটি বলছে যে কাঁচা মরিচ 1 মন বিক্রি হলে তারা পায় কিন্তু মাত্র 500 টাকা 600 টাকা, অথচ 1 কেজি গরুর গোস্ত যদি কিনতে যায় তাহলে কিন্তু তাদের প্রয়োজন পড়ে 750 থেকে 800 টাকা। এই যে তাদের যে এই টাকা, এত টাকা আসলে তারা কিভাবে দিবে, যার কারণে তারা বলছে যে সুষম যে খাবারগুলো রয়েছে মাছ মাংস সহ মুখরোচক যে খাবারগুলো রয়েছে তারা কিন্তু তা খেতেই পারে না এবং তারপরেও তারা আসলে ইসলামপন্থী যারা রয়েছে তারা আল্লাহকে ভালোবেসে এবং নাজাতের আশায় তারা এই প্রখর রৌদ্রের ভিতরে রোজা থেকেই কিন্তু কাজ করছে। আমরা যদি আপনাদেরকে যদি আমরা একটু বলি যে এই যে তাদের যে পরিশ্রম, এই পরিশ্রম কিন্তু তারা শুধু তাদের পরিবার পরিজনের জন্যই কিন্তু করে যাচ্ছে। আমরা কথা বলবো দু একজনের সাথে, একটু এদিকে আসেন, আমরা দু একজনের সাথে একটু কথা বলতে চাইবো যে আসলে তারা
কি বলছেন আমরা এই বিষয়টি একটু জানবো। কাকা, এই যে আপনারা দেখছি যে রোজার মধ্যে আপনারা এরকম কষ্ট করছেন, পরিশ্রম করছেন, আসলে এই যে আপনাদের পরিশ্রম, রোজার মাস চলছে, কেমন চলছে রোজার কাল? খুব কষ্টে যাইতেছি আল্লাহর রহমতে, কারণ 1 কেজি গরুর মাংস কিনবা গেলে লাগে 700 টাকা, এখন কাঁচা মরিচ বেচলে লাগে প্রায় 500 টাকা। আগের মতো মাছ গোস্ত খাওয়ার মতো ওইরকম সমর্থ নাই। কি করবো, কষ্ট করে আল্লাহকে আজ খুশি করার জন্য রোজা রাখছি, রোজা রেখে টান গাড়িয়া খাইতেছি। এই যে আপনার সেহরিতে কি খেয়ে? সেহরিতে সবজি শাক এগুলাই খাইছি, মাছ গোস্ত তো আর কেনা পাই নাই, খাইও নাই। শুনছিলেন যে আসলে এই যে যারা তারা কিন্তু মূলত শাক সবজি খেয়েই কিন্তু রোজা রেখেছে এবং তাদের যে পরিশ্রম করে যারা আয় করছেন, সামনে ঈদ রয়েছে এবং এই ঈদ উপলক্ষে কিন্তু তারা, আর বিশেষ করে আমি যদি একটু বলি যারা নিম্ন মানে ছোট ছোট যারা দিনমজুর রয়েছে তাদের কথা যদি একটু বলি, মূলত তাদের কিন্তু কাজ নেই, কারণ কাজ না থাকায় আমরা যেটি দেখছি যে তারা কর্মহীন হয়ে পড়ছে। বিশেষ করে আমি আপনাদের যদি একটু বলে দেই যে এই যারা রয়েছে তারা কাজ হারিয়ে তারা, যেমন এখন কৃষি কাজের ক্ষেত্রে যদি বলি ভুট্টা কিন্তু এখন তোলার সময় হয়নি এবং ধানও কিন্তু শেষের দিকে মারাই কাজ। এখন তারা কাজ না পেয়ে মূলত অসহায় হয়ে পড়েছে। তারা বলছে যে আমরা সামনে ঈদ রয়েছে, রোজার মাস চলছে, কিন্তু পরিবার নিয়ে তেমন সুখে আমরা নেই, এমনটি কিন্তু বলছে এই কৃষকরা। তবে রোজার মাসে এই রোজা তারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে নাজাদের আশায় মূলত তারা রোজা রাখছে এবং তারা আল্লাহর কাছে এই রোজায় যেন তারা পাপ মুক্তি হতে পারে সেটি কামনা করছে। এটি ছিল আসলে জামালপুর থেকে রমজান উপলক্ষে কৃষকদের যে অবস্থা। রিয়াদ, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।